আসসালামু আলাইকুম স্নাতক শিক্ষার্থীবৃন্দ। আমাদের জৈব রসায়ন আমরা গত ক্লাসে অ্যামিন কেমিস্ট্রি শেষ করেছি। অ্যালিফ্যাটিক অ্যামিন এবং অ্যারোমেটিক অ্যামিন আমরা উভয় অংশটাই শেষ করেছি এবং আমরা এটাও বুঝতে পেরেছি সকল শিক্ষার্থীবৃন্দ যে আমরা জৈব রসায়নের প্রায় একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আমরা শুধু পলিমার রসায়ন এটা পড়লেই আমাদের জৈব রসায়ন শেষ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে উপভোগ করব পলিমার কেমিস্ট্রি, পলিমার রসায়ন। তাহলে আমরা আজকের টপিকটা লিখে ফেলি। পলিমার রসায়ন। এখন আমরা ক্লাস 9-10 থেকে কিন্তু সবাই পলিমার শব্দটা কিন্তু আমরা শুনে এসেছি। আমরা তারও আগেও শুনেছি, তবে আমরা এক্সাম্পল সম্বন্ধে এত আইডিয়া আমরা রাখিনি। তবে বিশেষ করে আমরা ক্লাস 9-এ এসে পলিমার এবং পলিমারের উদাহরণ এবং এটা বাস্তবে অনুধাবন করাটা এটা আমরা শিখেছি। তো নবম দশম শ্রেণীতে পলিমারের যে প্রাথমিক কনসেপ্ট, প্রাথমিক ধারণা যেটা দেওয়া আছে সেইটাকেই দিয়েই আমরা শুরু করব এবং ইন্টার ক্লাসে আমাদের আরো বিস্তারিত আলোচনা। এখানে শুধু পলিমারের উদাহরণ শিখলেই হবে না, এখানে প্রথমে পলিমারের শ্রেণীবিভাগ ক্লাসিফিকেশন শিখতে হবে এবং এই ক্লাসিফিকেশনের উপর ভিত্তি করে বিস্তারিত আলোচনা আমাদের এই ইন্টার সিলেবাসে আছে। তবে স্নেহাস্পদ শিক্ষার্থীবৃন্দ, এটাই মনে করা যাবে না যে আমরা ইন্টার ক্লাসে যে পলিমার রসায়ন পড়ব এটাই আমরা সবকিছু শিখে ফেলেছি, এই ধারণাও রাখা যাবে না। আমরা ইন্টারে পলিমার রসায়ন পড়াশোনা করব, এই ধারণাটা হলো আবার ইন্টারের জন্য প্রাথমিক ধারণা। আমরা যখন আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেকেই উচ্চশিক্ষায় যখন ভর্তি হবে, যখন তারা রসায়ন বিভাগে ভর্তি হবে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ফলিত রসায়ন এবং বায়োকেমিস্ট্রি এই সমস্ত সেকশনে যখন ভর্তি হবে, তখন সেখানে পলিমার রসায়ন নিয়ে একটা অধ্যায় শুরু হয়ে যাবে। তখন একটা কোর্স শুরু হয়ে যাবে, 100 মার্কের কোর্স, অনার্স থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং মাস্টার্স ক্লাসে। এবং যখন এমএসসি পড়াশোনা শেষ হবে, তখন পরবর্তীতে এমএসসি ক্লাসেও যখন গবেষণা করে, তখন পলিমার রসায়নের উপরে গবেষণা শুরু হয়ে যাবে। একটা আলাদা ফিল্ড, রসায়নের পলিমারের উপরে পিএইচডি ডিগ্রি নেবে অনেকেই। তো পলিমার হলো এইরকম একটা শাখা। তো আমরা এটা প্রাথমিক ধারণাই বলবো, ইন্টার ক্লাসেও যেটা আছে। তো আমরা তাহলে পলিমার রসায়নের পলিমার কথাটা দিয়ে শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই তোমাদের নাম এবং রোল তোমরা
কমেন্টস বক্সে তোমরা এটা লিখবে। কোনো কোশ্চেন থাকলে তোমরা জিজ্ঞেস করবে, আমি কোশ্চেনের উত্তর যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। তাহলে পলিমার, তো পলিমার ইংরেজিতে আমরা এরকম ভাবে লিখি পলিমার। পলিমার পলিমার দুটা শব্দ থেকে এসেছে, একটা হলো পলি আর একটা হলো মার। পলি মানে মেনি, পলি মানে মেনি অনেক, আর মার মানে পার্টস, মেনি পার্টস, অনেক অংশ পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বৃহৎ অণু গঠন করে তাকেই পলিমার বলে। আমরা এটা দেখলেই সংজ্ঞা আমরা অলরেডি বুঝতে পারছি। এই কথাটা জানলেই আমরা পলিমারের সংজ্ঞা মুখস্থ হয়ে যাবে, যে একই অণুর বা ভিন্ন অণু অসংখ্য পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বৃহৎ অণু গঠন করে তাকে পলিমার বলে। যেমন আমরা কমন উদাহরণ একটা সবাই জানি, যে উদাহরণটা নিয়ে আমরা সকাল থেকে উঠে বসে সন্ধ্যা রাত পর্যন্ত নাড়াচাড়া করি, পলিথিন। হ্যাঁ, আমরা যে ভাত খাই, রুটি খাই, এগুলা সব কি স্টার্চ, এগুলা পলিমার। আমরা কাঠ আসবাবপত্র দেখছি, এগুলা সেলুলোজ, এগুলা পলিমার। এইসব উদাহরণগুলো আমাদের একদম হাতের নাগালে, সব সময় আমরা এগুলার সাথে জড়িত, দৈনন্দিন জীবনের উদাহরণ এগুলো। তাহলে পলিমার শব্দটা আমরা বুঝতে পারছি। যেমন পলিথিনের কথা শুরুতে বলেছি আমি, পলিথিন, পলি মানে অনেক, এখন ইথিন, অনেক ইথিন পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিথিন গঠন হয়। আমি এখন এই কথাগুলো আমরা আপাতত মুছে দেই, যে আমরা শুরু করি। আমরা সংক্ষেপে বলি এভাবে, যে অসংখ্য ইথিন পরস্পরের সাথে অসংখ্য ইথিন যুক্ত হয়ে পলিথিন গঠন করে। পলিথিন গঠন, তাহলে দিস ইজ পলিমার। এটাই হলো পলিমার। এটা পলিমার না, এটা মনোমার। এটাকে বলা হয় মনোমার। এটাকে বলা হয় মনোমার। মনোমার কথাটা আমরা উপরে লিখি, তাহলে আমাদের জন্য আরো সহজ হবে। উপরে আমরা মনোমার লিখি, এটা হলো মনোমার, আর এটা হলো পলিমার। অসংখ্য গ্লুকোজ পরস্পরের সাথে যুক্ত হয়ে তোমার স্টার্চ তৈরি করে। যেটা আমরা ভাত খাই, রুটি খাই, এইসবে কিন্তু স্টার্চ আছে। এরপরে দেখো অসংখ্য সেলুলোজ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে, সরি, অসংখ্য গ্লুকোজ পরস্পরের সাথে যুক্ত হয়ে সেলুলোজ তৈরি করে। যেটা আমরা কাঠের মধ্যে সেলুলোজ আছে। এখন বলবে স্যার এখানেও গ্লুকোজ, এখানেও গ্লুকোজ। হ্যাঁ, দুটোই গ্লুকোজ, কিন্তু একটার গঠন আলাদা আর একটার গঠন আলাদা। গ্লুকোজ দুই ধরনের আছে, একটা আলফা গ্লুকোজ, একটা বিটা গ্লুকোজ। এটা হলো আলফা গ্লুকোজ আর এটা হলো বিটা গ্লুকোজ। এন সংখ্যা, গ্লুকোজের গঠন ভেদে দুই ধরনের, একটা আলফা গ্লুকোজ, একটা বিটা গ্লুকোজ। তা আলফা গ্লুকোজ অসংখ্য, এন মানে অসংখ্য, অসংখ্য কত, 3000, 5000, 6000 পর্যন্ত হতে পারে। এত সংখ্যক অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে এই পলিমার গঠন করে। আচ্ছা, এখন দেখো এগুলো সব হলো একই অণু, ইথিন, গ্লুকোজ সব সেম অণু, সেম মলিকুল।
সেম মলিকুল পরস্পরের সাথে যুক্ত হয়ে তোমার পলিমার গঠন করছে। কিন্তু এমন যদি হয় ভিন্ন অণু মিলেও পলিমার গঠন হয়, যেটা আমরা জানি। দেখো, আমরা ডিএনএ আরএনএ নাম শুনেছি সবাই। ডিএনএ আরএনএ এই নামগুলো আমরা শুনেছি। ডিএনএ আরএনএ এইগুলা পলিমার, এই পলিমার গুলো নিয়ে তোমরা ভালোভাবে জানো এখানে তোমার মনোমার হিসেবে কি কি থাকে। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল এগুলা থাকে, তাই না? শুধু ডিএনএ তে ইউরাসিল থাকে না, আরএনএ তে ইউরাসিল থাকে, এটা আমরা জানি। এখানে আমরা এরকম অ্যাডেনিন, হ্যাঁ, তোমার কতগুলা জিনিস থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, হ্যাঁ, তারপরে ইউরাসিল। ইউরাসিল তো এখন এখানে তোমার মনে রাখবে যে ডিএনএ তে ইউরাসিল নীল এবং এখানে আরএনএ তে ইউরাসিল থাকে। এটাই তার মানে ভালো করে খেয়াল করে দেখো যে ভিন্ন ভিন্ন অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হয়েও পলিমার গঠন করতে পারে। যেমন প্রোটিনের উদাহরণও আছে। এরকম অনেক প্রোটিন আছে যে প্রোটিন অসংখ্য ভিন্ন ভিন্ন অ্যামিন দিয়ে, ভিন্ন ভিন্ন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। হ্যাঁ, আমি পরবর্তী উদাহরণটা এখানে আমার প্লেস নাই, আমি পরে লিখছি তোমাদেরকে। আমি কথাটা ক্লিয়ার করতে পারছি যে ভিন্ন ভিন্ন একই অণু দিয়ে পলিমার হতে পারে, আবার ভিন্ন ভিন্ন অণু দিয়েও পলিমার হতে পারে। এরকম উদাহরণ হলো এটা। এছাড়া আরেকটা উদাহরণ আছে, সেটা হলো প্রোটিন। প্রোটিনের মনোমার কি? প্রোটিনের মনোমার হলো অ্যামাইনো অ্যাসিড। অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হলে তখন কি হয়, সেটা প্রোটিন তৈরি হয়। এই প্রোটিনে ভিন্ন ভিন্ন মনোমার হিসেবে অ্যামাইনো অ্যাসিডও থাকতে পারে। তাহলে আমরা আশা করি পলিমার সম্বন্ধে আমরা আইডিয়াটা আমাদের ক্লিয়ার হয়েছে। তারপর সমস্যা থাকলে তোমরা প্রশ্ন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কমেন্টস বক্সে তোমরা রোল নাম্বার প্লেস করবে। আমরা এবার আমরা পলিমারের উপরে সংজ্ঞাটা আমরা সুন্দর করে লিখে দিচ্ছি। দেখো, আশা করি সংজ্ঞা তোমরা বুঝতে পারছো, কিন্তু তারপরে আমি সংজ্ঞাটাকে প্লেস করে দিচ্ছি যে আগের কথাগুলোর সঙ্গে মিলছে কিনা। দেখো, অসংখ্য একই বা ভিন্ন অণু, অসংখ্য একই বা ভিন্ন অণু পরস্পর যুক্ত হয়ে যে বৃহৎ অণু গঠন করে তাকে পলিমার বলে। দেখো, এবার আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি সে আলোচনার রেজাল্ট হলো এটা, পলিমারের সংজ্ঞা হলো এটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা
আমার কথাগুলো ক্লিয়ার বুঝতে পারছো? এখন আমরা পরবর্তী আলোচনায় আসবো পলিমারের শ্রেণী বিভাগ। আশা করি তোমাদের সবার লেখা হয়ে গেছে। এখন আমরা পলিমারের শ্রেণী বিভাগ লিখছি। শ্রেণী বিভাগে উৎস অনুসারে তোমার একটা হলো প্রাকৃতিক পলিমার, একটা হলো কৃত্রিম পলিমার। দুটো ক্লাসিফিকেশন, দুটো শ্রেণী। কারণ আমরা প্রাকৃতিক পলিমার কি, প্রাকৃতিকভাবে যে পলিমার পাওয়া যায়, প্রাকৃতিকভাবে যে পলিমার তৈরি হয় তাকেই প্রাকৃতিক পলিমার বলে। সাধারণত এটা উদ্ভিদ দেহে ও প্রাণী দেহে পাওয়া যায়। প্রাকৃতিক পলিমার বলতে উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহে যে পলিমারগুলো পাওয়া যায় এগুলোকে বলা হয় প্রাকৃতিক পলিমার। আমরা প্রাকৃতিক পলিমারের উদাহরণ দিব, তোমরা দেখবে। প্রাকৃতিক পলিমার সম্বন্ধে আমরা সবাই জানি। অলরেডি আমি দু একটা প্রাকৃতিক পলিমারের কথা অলরেডি আমি তোমাদের একটু আগেই বলেছি। হ্যাঁ, তারপরেও আমি আবার উদাহরণগুলোকে লিখে দেখাচ্ছি, লিখে দেখাবো, তোমরা তোমরা দেখবে। আমরা প্রাকৃতিক পলিমারের উদাহরণ দেখছি। দেখো, আমরা একটু আগে লিখেছি স্টার্চ, সেলুলোজ, ডিএনএ, আরএনএ, এগুলা সব প্রাকৃতিক পলিমার। এরা প্রাকৃতিক ভাবে তৈরি হচ্ছে, এ কারণে এগুলোকে প্রাকৃতিক পলিমার বলা হবে। এরপরে আছে রাবার। রাবারের মধ্যে আবার কৃত্রিম রাবার এবং প্রাকৃতিক রাবার দুটোই আছে। সিলেট অঞ্চলে গেলে, সিলেট অঞ্চল শ্রীমঙ্গলে নামলেই পাহাড়িয়া এলাকা, সেই সমস্ত এলাকায় দেখা যায় রাবারের গাছ। সেই রাবারের গাছ থেকে রাবার তৈরি হচ্ছে, এগুলা প্রাকৃতিক রাবার। আবার রাবার কৃত্রিম ভাবেও তৈরি করা হয়। তাহলে এই সব উদাহরণগুলো, এছাড়াও আরো আছে যেগুলো আমরা নাম শুনেছি, গ্লাইকোজেন, এগুলা বায়োলজিক্যাল টার্ম, এগুলা বায়োলজিক্যাল টার্ম, এগুলা বায়োলজি শিক্ষক মহোদয়, সম্মানিত বায়োলজি শিক্ষক মহোদয়রা তোমাদের ভালোভাবে পড়ান গ্লাইকোজেন নিয়ে আলোচনা। এটা আমাদের আসলে আমাদের পাঠে আমরা এটা নিয়ে এত আলোচনা করি না। তো এটার সম্বন্ধে ডিটেলস বলতে পারবেন প্রাণীবিজ্ঞান বিভাগ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষক মহোদয়রা। তাহলে আমরা আমাদের আজকে শিক্ষণীয় বিষয় যে প্রাকৃতিক পলিমার কি এবং প্রাকৃতিক পলিমারের উদাহরণগুলো কি, তা আমরা অলরেডি তোমাদেরকে এটা দেখালাম। এখন
কমেন্টস বক্সগুলো আমি দেখছি তোমাদের, তোমরা সবাই লাস্ট অনিমাস দিক লিখেছ, আরো সবাই সংযুক্ত হয়ে যাও। আহনাফ আমের, সবাই তোমরা সংযুক্ত হয়েছ। মাহারিন, এশা, আজমল আলী, ওকে, থ্যাংক ইউ। তোমরা ক্লাস উপভোগ করতে থাকো। তাহলে আমরা এবার কৃত্রিম পলিমারের আমরা কিছু কিছু উদাহরণ দিই। এবার ক নাম্বার হলো কৃত্রিম পলিমার। কৃত্রিম পলিমার, কৃত্রিম পলিমার মানে মানুষ যেটা তৈরি করেছে, ম্যানমেড, আর্টিফিশিয়াল ম্যানমেড, মানুষ রিসার্চ গবেষণার মধ্যে দিয়ে প্রাকৃতিক যে পলিমার বলতে পারবা, প্রাকৃতিক যে যৌগ, এই যৌগগুলো মানুষও কৃত্রিম ভাবে মানুষ তৈরি করেছে। অনেক অনেক কিছু যৌগ, যেমন তোমার ভিটামিন এ, বিভিন্ন খাদ্যে ভিটামিন এ পাওয়া যায়, আমরা জানি এটা প্রাকৃতিক, কিন্তু বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা বা কেমিস্টরা এই ভিটামিন এ কিন্তু ল্যাবরেটরিতে বসে দিনের পর দিন পরিশ্রম করে ভিটামিন এ, ভিটামিন বি, তাহলে না আমাদের এত অ্যালোপ্যাথিক ওষুধ কোথায় থেকে আসলো? এই সমস্ত জিনিস আমরা কৃত্রিম ভাবেও সৃষ্টি হয়েছে, কৃত্রিম ভাবেও এগুলোকে সংশ্লেষণ করা হয়েছে। সংশ্লেষণ কথাটা বলা হয় এটাকে, কৃত্রিম ভাবে সংশ্লেষণ করা হয়েছে। তো আমরা এই কৃত্রিম পলিমারের উদাহরণ যেমন আমরা দেখি তোমার পলিথিন, পলিথিন, পলিপ্রোপিন, পলিথিন, পলিপ্রোপিন, এগুলো আমাদের জানা সবার। স্টাইরিন, টেফলন, পিভিসি, এই নামগুলো আমরা সবাই জানি, সবাই শুনেছি। পলিথিন তো দেখি একদম সবসময় পলিথিন নিয়ে আমাদের উঠা বসা। পলিপ্রোপিন, এগুলা বাজারে খেলনা প্রস্তুতির কাজে পলিপ্রোপিন, শক্ত দড়ি তৈরির কাজে। স্টাইরিন, এগুলা ইলেকট্রিক ইনসুলেটর, ইনসুলেটর তৈরির কাজে ব্যবহার হয়, বিদ্যুৎ অপরিবাহী যে সকেট, প্লাগ, এগুলা। টেফলন, যেগুলা ফ্রাই প্যানের উপরে আস্তরণ দেওয়া হয়, খাদ্যদ্রব্য রান্না বান্না করলে লাগে না, লেগে যায় না ফ্রাই প্যানের উপরে, এইটাকে বলা হয় টেফলন। পিভিসি, পিভিসি কি? পিভিসি হলো পাইপ, পাইপ যেগুলো পাইপ তৈরি করা হয় পিভিসি ব্যবহার হয়। পিভিসি তোমার কৃত্রিম চামড়া তৈরির কাজে ব্যবহার হয়। এগুলো আমি পরে নোট করে দেবো তোমাদের। তো এগুলা সবই হলো কৃত্রিম পলিমার। দেখো, এরপরে আছে নাইলন। আমরা নাইলন সুতা, নাইলনের কাপড় তৈরি হয়, নাইলন দিয়ে তোমার গেঞ্জি তৈরি হয়, নাইলন দিয়ে মোজা তৈরি হয়। হ্যাঁ, এরকম নানান পোশাক আশাক তৈরির কাজে নাইলনের দড়ি, শক্ত নাইলনের দড়ি তৈরির কাজে ব্যবহার হয়। হ্যাঁ, তারপরে তোমার দেখো পলিয়েস্টার, নাম শুনেছি আমরা পলিয়েস্টার, পলিয়েস্টার এটাও নাম শুনেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গ্রামে গঞ্জে শহরাঞ্চলে সর্বত্রই আমরা বলে থাকি পলেস্টার, পলেস্টার। হ্যাঁ, আমরা মুখে এইভাবে বলি পলেস্টার, আমরা এরকম বলি পলেস্টার, আসলে কথাটা ঠিক না। আমরা এটা বলি, এটা আমরা এটা রং বলি, এই কথাটা আমাদের ঠিক না। আমরা সায়েন্স স্টুডেন্ট, আমরা বুয়েট কলেজের ছাত্রছাত্রী, আমি বুয়েট কলেজের শিক্ষক, আমরা অন্তত এই মানুষ কয়টা যদি আজকে সঠিক উচ্চারণ করতে শিখি, তাহলে আস্তে আস্তে পরবর্তী সবাই আমরা সঠিক আনসার, সঠিক প্রোনাউন্সিয়েশন আমরা বলতে পারবো। নাম হলো পলিয়েস্টার, আমরা পলেস্টার, পলেস্টার বলবো না। তাহলে পলেস্টার, পলেস্টারের কাপড়
পলিস্টারের সুতা কাপড় তৈরির কাজে ব্যবহার হয়, বস্ত্র তৈরির কাজে পলিস্টার ব্যবহার হয়। তাহলে আমরা এগুলা কৃত্রিম পলিমার। তো আমরা মোটামুটি ভাবে তোমার তারপরে আরো আছে টেরিলিন বলে একটা, টেরিলিন, এগুলো সব কৃত্রিম পলিমার, সব একই একই জিনিস। এগুলা ফাইবার মানে তন্তু, এগুলা তন্তু বলা, ফাইবারের বাংলা তন্তু, সুতা দিয়ে আমরা কাপড় আসবাবপত্র তৈরির কাজে এগুলো ব্যবহার করা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এই পর্যন্ত পলিমার সম্বন্ধে আলোকপাত করেছি। পলিমারের শ্রেণীভাগ উৎস অনুসারে পলিমারের শ্রেণীভাগ তোমাদের কাছে উপস্থাপন করেছি। এখন আমরা আসব এই পলিমারগুলো কিভাবে তৈরি হয়, হ্যাঁ, পলিমারগুলো কিভাবে তৈরি করা হয়, কিভাবে তৈরি করা সম্ভব, এর প্রস্তুত প্রণালী, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আসবো। এখন রসায়ন, এখন আমরা চলে যাব রসায়ন। আমাদের ক্লাস 10 এর আলোচনা শেষ, আমরা 9-10 লেভেলে এই পড়াগুলো পড়েছি, কিন্তু এখন আমরা চলে যাব পুরো কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজ, যে কিভাবে এর প্রস্তুত প্রণালী প্রস্তুত করা হয়, এর ক্যারেক্টার, এর বৈশিষ্ট্য, তারপরে এর ব্যবহার, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসো আমরা এখন কৃত্রিম পলিমারের প্রস্তুত প্রণালী নিয়ে আমরা আলোচনা। পলিথিন, আমরা প্রথম উদাহরণ কৃত্রিম পলিমার পলিথিন নিয়ে একটু কথা বলি। পলিথিন তো আমরা একটু আগে বললাম ইথিনের পলিমার, তার মানে অসংখ্য ইথিন পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিথিন গঠন করে। তো এখানে দেখো, এটা যদি ইথিন হয় তাহলে n সংখ্যক ইথিন পরস্পরের সাথে যুক্ত হবে। অক্সিজেনের উপস্থিতিতে লাগে 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে এবং 1200 অ্যাটমসফিয়ার প্রেসার লাগে। এরকম কন্ডিশন, এই কন্ডিশন গুলো অ্যাপ্লাই করতে হবে। এই কন্ডিশন ছাড়া কিন্তু পলিমার হবে না। বলে তখন কি হবে, তখন আমরা স্ট্রাকচারটা এইভাবে দেখাবো, এইভাবে আমরা লিখব, এইটাকে বলবো আমরা পলিথিন, এটাকে আমরা পলিথিন বলবো। এখানে n এর মান অনেক হতে পারে, n এর মান 3000 পর্যন্ত, 3000 পর্যন্ত হতে পারে, অনেক হতে পারে। অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে এইভাবে পলিমার পলিথিন গঠন করে। তো এখানে একটা জিনিস শিক্ষণের বিষয়, যে এখানে n মানে এটা আলাদা আলাদা অবস্থায় আছে, সেপারেট অবস্থায় আছে। কিন্তু যখন এখানে দেখছো এইদিকে একটা বন্ড দিয়েছি, এদিকে একটা বন্ড, এটা বন্ধন, তাহলে দুই দিকে বন্ড দিয়েছি, দিয়ে এখানে যুক্ত হয়েছে, পরস্পরের সাথে যুক্ত হয়েছে n সংখ্যক অণু, এটাকে বলা হয় পলিথিন। উভয় দিকে বন্ড, তার মানে এই পার্ট আরো যুক্ত হয়েছে। আমি এখানে একটু বড় করে দেখাই। মনে করো যে এটা একটা ইথিন অণু, এখানে পাই বন্ডটা ভেঙে গেছে, ভেঙে যে এরকম এই ইউনিটটা আবার যুক্ত হয়েছে আরেকজনের সাথে, এই ইউনিটটা এসে আরেকটা যুক্ত হয়েছে। তাহলে এইভাবে পর পর যুক্ত হতে আছে। এখন আমি কতক্ষণ লিখবা? 100, 200, 500 লিখতে পারবা? 2, 4, 5টা 10টা লিখতেই তো আমরা হাঁপিয়ে যাব। এই কারণে বিজ্ঞান সবসময় প্রকাশ করে কি? সংক্ষেপে। বিজ্ঞানের কাজই হলো সংক্ষেপে প্রকাশ করা এবং জিনিসটাকে বা মানে ডিটেলস বলে দেওয়া। ডিটেলস বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে, মানুষ অনুধাবন করতে পারবে, বাট সংক্ষেপে। এটাই হলো বিজ্ঞানের কাজ। তো ঠিক তেমনি এখানে অসংখ্য ইথিন এইভাবে যুক্ত হয়েছে, হয়ে পলিথিন করছে। এত লেখার প্রয়োজন নাই, এত লিখলে ওই ঘুরে ফিরে একই জিনিস। এই কারণে আমরা এখানে এন দিলেই বোঝা যায় যে অসংখ্য ইথিন পরস্পরের সাথে যুক্ত হয়েছে, হয়ে পলিথিন গঠন করেছে।
তো তাহলে আমরা এখন পলিথিন গঠন বুঝতে পারলাম। এই পলিথিনের কাজ কি? পলিথিনের কাজ তো তোমরা জানো, হ্যাঁ, যে ব্যাগ, পলি ব্যাগ তৈরিতে ব্যবহার হয়, হ্যাঁ, মগ, বালতি, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলি তৈরিতে তোমার ব্যবহার হয়। এগুলো আমরা আহ, জানি আর কি, সবাই জানি। তো এটা খুব কঠিন বিষয় না, এগুলা ব্যবহারগুলো আমরা সবাই জানি। তোমার খেলনা টেলনা তৈরির কাজেও ব্যবহার করা হয়। তারপরে আমরা যে বোতলে পানি খাই, এই সেটাও পলিথিন ব্যবহার হয়। তোমার মনে করো বোতল, হ্যাঁ, বোতল, প্লাস্টিক বোতল যেগুলা, হ্যাঁ, পানির বোতল, এইসব এসব তৈরিতেও পলিথিন ব্যবহার করা হয়। তাহলে আমরা এর ব্যবহার সম্বন্ধে আইডিয়া পেলাম, পলিথিন সম্বন্ধে আইডিয়া পেলাম। এখন আমরা পরবর্তী আলোচনায় যাব, সেটা হলো পলিপ্রোপিন। আমরা পলিপ্রোপিনে আলোচনায় আসবো আর কি। তো পলিপ্রোপিন শব্দ আমরা শুনেছি, পলিপ্রোপিন শব্দ সম্বন্ধে আমাদের আইডিয়া আছে। আমরা এখন পলিপ্রোপিন নিয়ে একটু কথা বলবো তোমাদের সাথে। দেখো, পলিপ্রোপিন এটা হলো প্রোপিন, এটাকে প্রোপিন বলা হয়। প্রোপিনের সংকেত এটা। অলরেডি আমরা জৈব রসায়নের শুরুতেই অ্যালকিন অধ্যায় যখন পড়েছি, তখন এই প্রোপিন লিখেছি, ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, এইভাবে আমরা স্ট্রাকচার গুলো লেখা শিখেছি। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকবার কমেন্ট বক্সটা একটু দেখে নিই। এক্সাম এক্সাম গুলো তো তোমাদের অনলাইনে অলরেডি শুরু হয়ে গেছে। অনলাইনে এক্সাম শুরু হবে, হ্যাঁ, তোমরা এগুলা তো বুঝতেই পারছো। ওকে, সব ঠিক আছে। আহ, আমি এ পর্যন্ত তোমাদের কমেন্টস গুলো দেখলাম, সব ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, অসংখ্য প্রোটিন যখন যুক্ত হবে, কি কন্ডিশন, এখানে একটা কন্ডিশন লাগে। এখানে টিটেনিয়াম, হ্যাঁ, টিটেনিয়াম ক্লোরাইড একটা প্রভাবক লাগে। টিটেনিয়াম ক্লোরাইড, এই প্রভাবকটা দিয়ে যদি আমরা এরকম 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেই আর কি, এরকম তাপমাত্রা দিলে আমরা পলিপ্রোপিন পাওয়া যায়। হ্যাঁ, এরকম পলিপ্রোপিন, এই সংকেতটাকে বলা হয় পলিপ্রোপিন। এটাকে বলা হয় পলিপ্রোপিন। তাহলে পলিপ্রোপিন প্রস্তুত প্রণালী তোমরা শিখে গেলে। তোমরা সবাই লিখে নাও পলিপ্রোপিন কিভাবে প্রস্তুত করা হয়। এখন আমরা এর ব্যবহারটা নিয়ে একটু কথা বলবো। পলিপ্রোপিনের ব্যবহার, পলিপ্রোপিনের ব্যবহার সম্বন্ধে আমরা সবাই হালকা পাতলা আহ, জানি। শক্ত শক্ত দড়ি, তারপরে কার্পেট, তারপরে পিপি, আমরা পিপি বলছি যে আমরা যে এখন করোনার
সময়ে আমরা যে পোশাকগুলো আমাদের আহ, আহ, শরীর আবৃত করার জন্য যে প্লাস্টিক যে আমরা কাপড়টা পরিধান করি, এটাকে আমরা পিপি বলছি, এটা পলিপ্রোপিন। এটা যে পিতে পলি আর পিতে প্রোপিন, পলিপ্রোপিন। এ কারণে সংক্ষেপে এটা আমরা পিপি পিপি পোশাক, হ্যাঁ পিপি পোশাক বলি। এই পলিপ্রোপিন এই কাজেও ব্যবহার করা হচ্ছে। এরপরে তোমার খেলনা, হ্যাঁ বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের যে খেলনা বাজারে পাওয়া যায়, এই খেলনা প্রস্তুতের কাজেও পলিপ্রোপিন ব্যবহার করা হয়। তো তাহলে আমরা পলিপ্রোপিন সম্বন্ধে আইডিয়া পেলাম, পলিপ্রোপিন সম্বন্ধে ধারণা পেলাম। এরপরে আমরা আর একটা পলিমার সম্বন্ধে আলোচনা করব। এবার আমরা তোমার পিভিসি নিয়ে আলোচনা করব। পিভিসি পিভিসি নিয়ে আমরা আলোচনা করব। পিভিসির পুরো অর্থ হলো পলিভিনাইল 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 ক্লোরাইড। পিভিসির অর্থ এটা বোঝায়, পলিভিনাইল ক্লোরাইড। এখন ভিনাইল ক্লোরাইডের সংকেতটা কি দেখো ভালোভাবে। এটা হলো ভিনাইল ক্লোরাইডের সংকেত, এটা এন সংকেত, এন সংকেত। এটার নাম হলো ভিনাইল ক্লোরাইড। এটার নাম বলে ভিনাইল ক্লোরাইড। তাহলে অসংখ্য ভিনাইল ক্লোরাইড পরস্পরের সাথে যুক্ত হয়ে কি কন্ডিশন, এরও কিছু কন্ডিশন আছে। এটা জৈব পারক্সাইড ব্যবহার করা হয়, হ্যাঁ জৈব পারক্সাইড। এরকম জৈব পারক্সাইডের উপস্থিতিতে তাপ দিতে হবে। তাপ দিলে ওই রকম টেম্পারেচার 350 250, হ্যাঁ এই রেঞ্জের টেম্পারেচার এখানে অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ অ্যাপ্লাই করলে এখানে যে পলিমার তৈরি হবে সেটা হলো এই ধরনের। এটাকে বলা হয় পিভিসি, এটাকে বলা হয় পিভিসি। তাহলে বারবার বারবার দেখো প্রস্তুত প্রণালীটা একই রকম, হ্যাঁ একই রকম। তোমরা খেয়াল করে দেখো যে এখানে এখানে তোমার ইন্ডিভিজুয়াল আলাদা 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 অণু। আর এই জায়গায় দেখো এখানে এ পাশে একটা বন্ড, এ পাশে একটা বন্ড, দুই পাশে বন্ড। দুই পাশে বন্ড মানে হলো যে দুই পাশে বন্ড মানে হলো যে তারা পরস্পরের সাথে এই ইউনিট অসংখ্য যুক্ত হয়ে আছে। এখন বারবার এই ইউনিট কতবার লিখবা, দুইবার চারবার পাঁচবার লিখবা, তারপরে তো আর লিখতে পারবো না। এই কারণে এটা এইভাবে দিয়ে এখানে এন এই এটা দিয়ে দেওয়া হয়। এই জন্য এটাকে আমরা পিভিসি বলা হয়। তো পিভিসি এখন কি কাজে ব্যবহার করা হয় সেটা আমরা তোমাদেরকে জানাবো। দেখো পিভিসির প্রধান কাজ হলো কৃত্রিম চামড়া। কৃত্রিম চামড়া তৈরির কাজে পিভিসি ব্যবহার হয়। তারপরে তোমার প্লাস্টিক প্লাস্টিক সিরিঞ্জ, হ্যাঁ প্লাস্টিক সিরিঞ্জ যেগুলো আছে, তোমার রেনকোট, রেনকোট রেনকোট তৈরির কাজে, ঠিক আছে। তারপরে তোমার রেনকোট, তোমার গ্রামোফোন রেকর্ড, এরকম ভাবে এই কৃত্রিম চামড়া। তারপরে পাইপ, পাইপ তৈরির কাজে, পাইপ তৈরির কাজে ব্যবহার হয়। হ্যাঁ আমাদের দেখবা যে রাস্তার ধারে রাস্তা খনন করে পাইপ সেট করছে ঢাকা শহরে, এই পাইপ তৈরিতে পিভিসি ব্যবহার হয়। তো তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো, হ্যাঁ
এখন আমরা নেক্সট আলোচনা করব পলি পলিস্টাইরিন নিয়ে। একটু দেখো, এটা এটা আশা করি তোমাদের সবার লেখা হয়ে গেছে, সবাই লিখতে পারবে এখন। আচ্ছা, ওকে, আমরা এবার পলিস্টাইরিন নিয়ে আলোচনা করব। পলিস্টাইরিন, পলিস্টাইরিনের সংকেত দেখো কি। এরকম এন সংখ্যক স্টাইরিন। হ্যাঁ, এটার নাম হলো স্টাইল। এন সংখ্যক স্টাইরিন পরস্পরের সাথে কম্বাইন্ড হয়ে কি কন্ডিশনে কম্বাইন্ড হবে? এটা কন্ডিশন তো থাকবে, কন্ডিশন ছাড়া হবে না। কন্ডিশনটা দেখো, এটা ফেরাস সালফেট, হাইড্রোজেন পারক্সাইড এবং তাপ কন্ডিশন। ফেরাস সালফেট এবং হাইড্রোজেন পারক্সাইড এই বিকারকটাকে, ফেরাস সালফেট এবং হাইড্রোজেন পারক্সাইড এই বিকারকটাকে বলা হয় ফ্যান্টন বিকারক। ফ্যান্টন বিকারক, এটাকে ফ্যান্টন বিকারক বলা হয়। এটার একটা নাম আছে, ফ্যান্টন বিকারক। এটা পরস্পরের সাথে কম্বাইন্ড হয়ে পলিমার গঠন করবে। যখন পলিমার গঠন করবে একই নিয়মে, সেম নিয়ম, হ্যাঁ, সেম নিয়মে পলিমার গঠন হবে। এরকম ভাবে পলিমার গঠন। এটার নাম কি? পলি পলিস্টাইরিন। পলিস্টাইরিন এলো পলিস্টাইরিনের সংকেত। কারণ পলিস্টাইরিনের এরকম আহ, ইয়ে আছে, ব্যবহার আছে। হ্যাঁ, ব্যবহারগুলো এখন আমি তোমাদেরকে, তোমরা লিখে ফেলো, এটা লিখে ফেলো, আমি ব্যবহারটা পরে বলে দিচ্ছি। খাবার পাত্র, টেলিভিশন ক্যাবিনেট, খাবার পাত্র, টেলিভিশন ক্যাবিনেট, তোমার শিশুদের খেলনা, তাই না, অন্তরক, ইনসুলেটর। আমরা অন্তরক যা বুঝি না, ইনসুলেটর বলে কথা আরো ভালো বুঝি। ইনসুলেটর, হ্যাঁ, এই সমস্ত তোমার জিনিস তৈরিতে এই পলিস্টাইরিন ব্যবহার হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা ভালোভাবে লিখে শেষ করো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। সরি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এভাবে পলিস্টাইরিন আমরা আহ, প্রস্তুত করা শিখে গেলাম, ব্যবহার শিখলাম। তো আমরা মোটামুটি পলিমার রসায়নের সবগুলোই আমরা কৃত্রিম পলিমার যে সমস্ত উদাহরণ এরা আমরা দেখলাম। কৃত্রিম পলিমার আরো আছে, নাইলন, পলিয়েস্টার, স্টেরিলিন,
এগুলো সবই কৃত্রিম পলিমার। আমরা সামনে আরো কৃত্রিম পলিমার নিয়ে আলোচনা করব। আমাদের সামনে ক্লাসে পলিমারের উপরে আরো আলোচনা হবে। আমরা আগামী ক্লাসে টেফলন কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। পলিমারের আরো শ্রেণী বিভাগ আছে, আরেকটা শ্রেণী বিভাগ আছে পলিমারের, সেটা নিয়েও আমরা আলোচনা করব ধীরে ধীরে। আমাদের পলিমারের শ্রেণীবিন্যাস এখনো শেষ হয় নাই। আমরা শুধু উৎস উপর ভিত্তি করে পলিমার দুই ধরনের এটা আলোচনা করেছি। এরপরে পলিমারের শ্রেণী বিক্রিয়া ভেদে পলিমারের শ্রেণী বিভাগ আছে, সেটা আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছ থেকে আজকে আমি বিদায় নিচ্ছি। আমাদের আজকে টাইম শেষ। তোমরা সবাই ভালো থাকবে, সবাই বাসায় অবস্থান করবে, জরুরি ছাড়া বাইরে যাবে না, সতর্ক থাকবে। ওকে, আল্লাহ হাফেজ।